আচ্ছা, তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। বায়োট-সাভার্টস ল ইলেকট্রোম্যাগনেটিজমের একটা প্রথম একদম বেসিক গোড়ার একটা রিলেশন। সেখানে একটা তার নট নেসেসারিলি স্ট্রেট, যে সোজা থাকতেই হবে এমন না, সোজা থাকলেও তার জন্য আমরা বায়োট-সাভার্টস ল অ্যাপ্লাই করতে পারি। এরকম ধরো একটা বাঁকা অংশ, সেই বাঁকা অংশের মধ্য দিয়ে একটা আই কারেন্ট ফ্লো করছে। সেই আই কারেন্ট ফ্লো করার জন্যে তারের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। সেই ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা আমরা বার করব। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা ওই যে ছোটোবেলায় ক্লাস 10-এ পড়েছিলাম, যেটাকে বলা হয় ওরস্টেডস এক্সপেরিমেন্ট, ওরস্টেডের পরীক্ষা। সেই ওরস্টেডের পরীক্ষাতে কি দেখেছিলাম? ওরস্টেডের পরীক্ষায় ছিল যে একটা তড়িৎবাহী তারের উপরে বা তলাতে একটা চুম্বক শলাকা বা ম্যাগনেটিক নিডল রাখলে সেই ম্যাগনেটিক নিডলটা ডিফ্লেক্টেড হয়, বিচ্যুত হয়, বিক্ষিপ্ত হয়। তার পিছনে কি কারণ ছিল না, একটা জিনিস বুঝতে হবে এখান থেকে, যে যখন তারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছিল না, কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল না, তখন কিন্তু ম্যাগনেটিক নিডলটার কোনো ডিফ্লেকশন ঘটেনি। কেবলমাত্র যখন কারেন্ট ফ্লো হচ্ছে তখনই ম্যাগনেটিক নিডলের ডিফ্লেকশন ঘটছে। তাহলে হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? এই ব্যাপারটা, এই ঘটনাটা এইটাই ইমপ্লিকেট করে যে নিশ্চয়ই কারেন্ট ক্যারিং ওয়্যার, অর্থাৎ তড়িৎবাহী তারের নিশ্চয়ই কোনো ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করবার ক্ষমতা তৈরি হচ্ছে। অর্থাৎ যখন তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে তার মধ্যে এমন কোনো ম্যাগনেটিক ফোর্স জেনারেট করছে বা ডেভেলপ করছে, সে ওই ম্যাগনেটিক নিডলটাকে ডিফ্লেক্ট করছে। এবং আরও একটা জিনিস বলি, সেটা হচ্ছে একটা ম্যাগনেটকে ডিফ্লেক্ট করতে গেলে তাকে ম্যাগনেটিক ফোর্সই দিতে হবে, অন্য কিছু নয়। তা সেই কারণে তার মানে যে কোনো কারেন্ট ক্যারিং ওয়্যার, সেই কারেন্ট ক্যারিং ওয়্যারের মধ্যে দিয়ে যখন আই কারেন্ট ফ্লো করবে তাহলে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেই ম্যাগনেটিক ফিল্ড ধরো আমরা এখানে মাপতে চলেছি, পি যে পয়েন্টটা এখানে দেখতে পাচ্ছ, এই পি পয়েন্টটাতে মাপতে চলেছি। এই পি পয়েন্টটায় যখন ম্যাগনেটিক ফিল্ড মাপতে চাইছি, সেটা গোটা তারের জন্য কী হবে সেটা পরে আসছি। আমরা এই ছোট্ট একটা অংশ ধরে নিয়েছি তারের, সেটার লেন্থ হচ্ছে ডিএল, এটাকে লেন্থ এলিমেন্ট বলে। এই লেন্থ এলিমেন্টটা থেকে একটা আর ডিস্টেন্স দূরে পি বিন্দুতে কত ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ আমরা বার করতে চাইছি। এবার ন্যাচারালি ভেতরে ফিজিক্সটা একটু বুঝে নাও, যে আগের দিন লোরেঞ্জ ফোর্স ইকুয়েশন পড়েছ। লোরেঞ্জ ফোর্স ইকুয়েশনে দেখেছো যে মুভিং চার্জ ইজ ডিফ্লেক্টেড বাই এ ম্যাগনেটিক ফিল্ড। মুভিং চার্জের উপর ম্যাগনেটিক ফিল্ড একটা ফোর্স অ্যাপ্লাই করে এবং সেই ফোর্সের ম্যাগনিটিউড হচ্ছে কিউ ভি ক্রস বি। তাহলে কিউ ভি ক্রস বি যদি হয় তাহলে বুঝতেই পারছো যে ন্যাচারালি ওই ম্যাগনেটিক ফিল্ড যে ফোর্সটা দিচ্ছে মুভিং চার্জের উপর, মুভিং চার্জেরও নিশ্চয়ই একটা ম্যাগনেটিক প্রপার্টি তৈরি হয়েছে বলেই ম্যাগনেটিক ফিল্ডটা ওর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করতে পারছে, না হলে পারতো না। তো ন্যাচারালি যেটা হবে সেটা হচ্ছে যে এখানেও তো তার বেয়ে ইলেকট্রন তো ফ্লো করছে, তাহলে মোশন অফ ইলেকট্রনস অ্যালং এ ওয়্যার, এটাকেও আমরা মুভিং চার্জ বলে ভাবতে পারি। এখানে তার মানে চার্জ একটা ভেলোসিটি নিয়ে মুভ করছে, সেই মোশনের জন্য সেই চার্জ তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটাই আমরা মাপতে চাইছি পি পয়েন্টে। এবং ডিএল যে ছোট্ট লেন্থ এলিমেন্ট, সেইখানে একটা ট্যানজেন্ট টানা হয়েছে। সেই ট্যানজেন্টটা দেখো ওই
পি বিন্দু থেকে ডিএল এর মিড পয়েন্ট অবধি যে স্ট্রেট লাইনটা আঁকা হয়েছে, যে কানেক্টিং স্ট্রেট লাইনটা, তার সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আছে। ছবিটা খেয়াল করো, ছবিটা থেকেই বুঝতে পারবে। তা বায়োট-সাভার্ট দেখলেন, বায়োট-সাভার্ট এইটা এক্সপেরিমেন্টালি তৈরি করেছিলেন লটা, যে এই ডিএল অংশ, ক্ষুদ্র অংশের জন্য যদি পি বিন্দুতে যে চুম্বক ক্ষেত্রটা হবে সেটা যদি ডিবি দিয়ে লেখা হয়, ভেক্টর কোয়ান্টিটি অবশ্যই, ডিবি ইজ প্রপোর্শনাল টু ডিএল, অর্থাৎ ডিএল এর লেন্থ যত বাড়বে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথও তত বাড়বে। ডিবি ইজ প্রপোর্শনাল টু আই, অর্থাৎ আই এর পরিমাণ যত বাড়বে, কারেন্ট যত স্ট্রং কারেন্ট ফ্লো করবে তত ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রং হবে। ডিবি ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, ইনভার্স স্কোয়ার ল। কিছু বলবে? কেউ কিছু প্রশ্ন করবে? না তো স্যার। ডিবি ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, আর তার তলায় ডিবি ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা। তাহলে সাইন থিটার ভ্যালুটা ম্যাক্সিমাম কখন হয়? সাইন 90-তে, মানে থিটার ভ্যালুটা যখন 90 ডিগ্রি, তখন এই ফোর্সটা তার মানে ম্যাক্সিমাম হবে। আর থিটা যখন 0 ডিগ্রি, সাইন 0 তখন এই ফোর্সটা মিনিমাম হবে। তাহলে পি পয়েন্টটা এখানে না থেকে এই রকম জায়গায় যদি থাকতো, তাহলে মোটামুটি থিটা 90 ডিগ্রি হতো। তখন হ্যাঁ, দূরত্বটা কম হতো তার জন্য। লম্ব দূরত্ব ছোট বলে না। না, আমি আটটাকে ধরো একই রাখলাম, আটটাকে একই রেখে হ্যাঁ, যদি আমি থিটাটাকে কেবলমাত্র 90 ডিগ্রি করেছি, দেখা যাবে তখন ফোর্সটা ম্যাক্সিমাম হয়েছে। যদি আটটাকে একই রেখে আমি কি বলবো, এই থিটাটাকে কমিয়ে কমিয়ে 0 করি, তখন দেখবো ম্যাগনেটিক ফিল্ডটা, হ্যাঁ, তাও হবে, তাও হবে, তাও হবে। ম্যাগনেটিক ফিল্ডটা কমে যাবে। এই চারটে প্রপোর্শনালিটি রিলেশনকে একসঙ্গে কম্বাইন করলে ডিবি ইজ প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, অর্থাৎ তোমার এইটাকে এবার একটা কনস্ট্যান্ট টার্ম তার আগে নিয়ে আসতে হবে, প্রপোর্শনালিটি রিলেশন যেহেতু আসে। তাহলে কনস্ট্যান্ট টার্মটা, এখানে দেখো কনস্ট্যান্ট টার্মটা একটা অন্যরকম কনস্ট্যান্ট টার্ম ব্যবহার করা হয়েছে, μ0/4π। এখানে একটা মজার জিনিস যেটা বলতে পারি, আমরা যখন পড়েছিলাম, অর্থাৎ ওই কুলম্বস ল পড়েছিলাম বা গাউসেস থিওরেম পড়েছিলাম, সেক্ষেত্রে দেখেছিলাম যে ওই কনস্ট্যান্টটা ছিল 1/4πε0, আর এখানে কনস্ট্যান্ট টার্মটা আসছে μ0/4π। দেখো 4π টার্মটা দুটোই ডিনোমিনেটারে, ওই কুলম্বস ল এর বেলাতেও ছিল ডিনোমিনেটারে, এখানেও 4π টার্মটা ডিনোমিনেটারে। ওখানে ε0 ছিল পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, সেটা ছিল ডিনোমিনেটারে। আর এখানে পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস, ডান দিকে দেখো লেখা আছে, পারমিয়েবিলিটির বাংলা হচ্ছে চৌম্বক ভেদ্যতা, শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, সেইটা কিন্তু নিউমারেটারে আছে। বেসিক্যালি μ0 আর ε0-র যে ডাইমেনশনাল চেহারা, যদি ডাইমেনশন দেখা যায়, তাতে করে ওই 1/4πε0 আর μ0/4π ব্যাপারটা খানিকটা একই রকম জিনিস শো করবে। আর বাদ বাকি তো আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। এবার অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড মানে তো অ্যাকচুয়ালি একটা ফোর্স। আমরা পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করছি, মানে একটা ফোর্সকে মানে করাচ্ছি আর কি, ফোর্সের স্ট্রেংথটা কত বার করছি। তাহলে ফোর্স যখন, তাহলে নিশ্চয়ই সেটাকে ভেক্টর ইকুয়েশন দিয়ে লিখতে পারবো। ইলেকট্রিক ফিল্ড যদি ভেক্টর কোয়ান্টিটি হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডও ভেক্টর কোয়ান্টিটি। তাহলে সেই ভেক্টর কোয়ান্টিটি হিসেবে যদি আমি লিখি, তাহলে আমি দেখো এখানে এই রিলেশনটাকে, এই যে রিলেশনটা, এই রিলেশনটাকে ভেক্টর চিহ্ন দিয়ে মড দিয়ে লিখেছি। তার কারণ হচ্ছে যে এখনও ভেক্টর চিহ্নটাকে আমি ইনকর্পোরেট করতে চাইছি না, এইভাবে লিখছি ডিবি মড μ0/4π,
আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, এর সঙ্গে আমি একটা ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ আর ক্যাপ সেটা ঢোকালাম। এইবার আমার জানা আছে এই ফর্মুলাটা ক্লাস 11-এর পড়ার কথা, এ ক্রস বি হচ্ছে এবি সাইন থিটা এন ক্যাপ। অর্থাৎ সোজা কথায় এই এবি সাইন থিটা এন ক্যাপ এরকম একটা জিনিস থাকলে আমরা ক্রস প্রোডাক্টের আকারে লিখতে পারি। অর্থাৎ তার মানে এখানে আমরা আইডিএল এইটাকে আমরা তখন কারেন্ট এলিমেন্ট ভাববো, এই আইডিএল গোটাটাকে, আর ইউনিট ক্যাপ ওলা ভেক্টরটাকে আমরা আর ভেক্টর বাই আর, অর্থাৎ এই জিনিসটা তো শিখেছিলে ক্লাস 11-এ, অর্থাৎ ইউনিট ভেক্টর সমান মেন ভেক্টর বাই তার ম্যাগনিটিউড। হ্যাঁ স্যার। তাহলে এই আর ভেক্টরের বদলি হিসেবে আমরা মেন ভেক্টর আর বসালাম, আর তলায় যে আরটা হলো সেটা এই আর স্কোয়ারের সঙ্গে গুণ হয়ে গিয়ে আর কিউব তৈরি করলো। তাহলে এবার তাহলে আইডিএল আর আর এই দুটো ভেক্টর, মানে এ আর বি দুটো ভেক্টর, তার সঙ্গে সাইন থিটা গুণ আছে, তার মানে এই পার্টটা তো স্কেলার পার্ট। তাহলে আমরা সেই জন্যে এটাকে ক্রস প্রোডাক্টের টার্মে লিখেছি, অর্থাৎ আইডিয়াল ক্রস ভেক্টর আর বাই আর কিউব। এটা ভেক্টর ফর্ম অফ বায়োট-সাভার্টস ল। তোমাকে যদি ভেক্টর ফর্ম লিখতে দেয় পরীক্ষায়, তোমাকে আলটিমেটলি ওইখান থেকে এই ফর্ম অবধি লিখতে হবে। বুঝতে পারা গেল? আচ্ছা, হ্যাঁ স্যার। টুকে নিয়েছো? আচ্ছা, আমরা নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে নোটেশন টু রিপ্রেজেন্ট ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। সেইটা আচ্ছা শিখে নিই, তারপর বলছি। আমরা 3 ডাইমেনশনাল ছবি এর বেশিরভাগ ক্ষেত্রে এরপর দেখব। তার মধ্যে তোমার কাগজের বাইরের দিকে যদি ইলেকট্রিক ফিল্ড থাকে সেটা আমরা এইরকম ডট, তার চারধারে একটা সার্কেল, এইভাবে রিপ্রেজেন্ট করব। অর্থাৎ তোমাদের খাতার পাতা থেকে যেন বাইরের দিকে ইলেকট্রিক ফিল্ডটা বেরিয়ে আছে। কাগজের ভিতরের দিকে হলে এরকম ক্রস, এই ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করব, ক্রস এবং একটা সার্কেলের মধ্যে ক্রস। চৌম্বক ক্ষেত্রের বেলায়, ম্যাগনেটিক ফিল্ডের বেলায় ডট, কেবলমাত্র শুধু একটা ডট। আর ভিতরের দিকে যদি হয়, কাগজের পাতার থেকে ভিতরের দিকে, সেটা হচ্ছে ক্রস। এবার ডিরেকশন কি হবে দেখো একটা জিনিস, এইখানে আমরা এই রিলেশনটা অনুযায়ী কাজ করছি, অর্থাৎ ডিএল ক্রস আর, তার সঙ্গে এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে ডিবি পেয়েছি। আচ্ছা, এবার একটা জিনিস আমায় বলো যে এ ক্রস বি ইকুয়াল টু এন, এই এ বি সাইন থিটা এন ক্যাপ, এই এন ক্যাপের ডিরেকশনটা এ বির সঙ্গে কীরকম থাকে? লম্বভাবে। লম্বভাবে থাকে, মানে এ এর সঙ্গেও লম্ব, বি এর সঙ্গেও লম্ব, তাই তো? হ্যাঁ 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 একদম। তার মানে এ বি যে তলে আছে, যে প্লেনে আছে, সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে ডিএল যে প্লেনে আছে, আমি যদি এই ছবিটা আবার ফিরে যাই, ডিএল ধরো এই খাতার উপর একটা তার ফেলা আছে, তোমাদের খাতার উপর আর তোমাদের স্ক্রিনের উপর একটা তার ফেলা আছে, আর সেই দূরত্বটাও কিন্তু, তার মানে ইট ইজ অন দ্য স্ক্রিন। তার মানে সোজা কথায় তোমাদের যেটা স্ক্রিন, সেই স্ক্রিনটাই হচ্ছে, তার মানে সেই এ ভেক্টর আর বি ভেক্টরের যে প্লেনটা বা তলটা বোঝাচ্ছি, সেই তলটা। তাহলে এ ক্রস বি করব, অর্থাৎ এ থেকে বি এর দিকে যাব, তাহলে ডিএল এর ডিরেকশনটা হচ্ছে এই, আচ্ছা এই অ্যারোটা, হাতটা নেই, এই অ্যারোটা এই বরাবর ডিএল এর অভিমুখটা, তার মানে এদিক থেকে এদিকে ধরো, আর আর এর ডিরেকশনটাও এদিক থেকে এদিকে ধরি। তাহলে আর এর ডিরেকশনটা এদিক থেকে এদিকে যদি ধরি, তাহলে ডিএল ক্রস আর মানে এইখানে আমার স্ক্রুড্রাইভার রেখেছি, স্ক্রুর নিয়মে, তার মানে এই ভেক্টরটাকে রোটেট করাতে হবে এই দিকে। তাহলে স্ক্রুড্রাইভার দেখো, মনে মনে স্ক্রিনের দিকে স্ক্রুড্রাইভার রেখে যদি ঘোরাও, দেখো স্ক্রুড্রাইভারটা টাইট হচ্ছে, অর্থাৎ ভেতরের দিকে। তাহলে পি বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা তার মানে এই ক্রস। দেখো বোঝাতে পেরেছি? হ্যাঁ, বেশ, নেক্সট
অসীম দৈর্ঘ্যের তড়িৎবাহী ঋজু পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু অ্যান ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যার। আমরা এর আগে যে জেনারেলাইজড বায়োট সাভার্টস লটা নিয়েছিলাম সেখানে তারটা ট্যারা ব্যাঁকা ছিল, মানে কার্ভ ছিল। আমরা স্ট্রেট ওয়্যার নিয়েছি একটা, এবং সেটা ইনফাইনাইটলি লং, মানে এতটাই দূরে, মানে দূর অবধি চলে গেছে। বাস্তবে তো ইনফাইনাইটলি লং পাবো না আমরা। এই পি বিন্দুর সঙ্গে এই যে দূরত্বটা আর, এই আরের তুলনায় অনেক বড় দূরত্বটাকেই আমরা ইনফাইনাইটলি লং ভাবতে পারি। অর্থাৎ সোজা কথায় এই আর যে দূরত্ব, এই আর দূরত্বের তুলনায় তারের দৈর্ঘ্যটা অনেক অনেক বেশি। তাহলে আমরা এইখানে এই ডিএল লেন্থ এলিমেন্টটা ধরেছি এরম জায়গায়, এখান থেকে আর দূরত্বে পি বিন্দু, এখানে আমরা চৌম্বক ক্ষেত্র কত সেটা বার করব। এই পি বিন্দু থেকে তারের উপর একটা লম্ব টানা হয়েছে, পারপেন্ডিকুলার টানা হয়েছে এই বিন্দুতে, যেটা ছেদ করেছে। এবং এই এ বিন্দুর ডিস্টেন্সটা এইখান থেকে, এটা ও বিন্দু বোধহয় লেখা আছে, এই ও বিন্দু থেকে এ বিন্দুর দূরত্বটা হচ্ছে এল। দেখো এখানে এল লিখেছি। তাহলে আমরা এখানে ডিএল লেন্থ এলিমেন্টটা কারেন্ট তলা থেকে উপরের দিকে যাচ্ছে, কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দিকে এই ডিএল এর সঙ্গে আটটা যে অ্যাঙ্গেল করছে সেটাকে থিটা বলেছিলাম, বায়োট সাভার্টস লটাও তাই বলেছিলাম। এ দেখো কারেন্ট যেদিকে যাচ্ছে সেই বরাবর একটা ট্যানজেন্ট এনেছি, সেইটা আর এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে থিটা। তাহলে এই ক্ষেত্রে তাহলে থিটাটা, তার মানে এই বাইরের দিকের এই অবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণটা হচ্ছে থিটা এর ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে পাই মাইনাস থিটা, মানে 180 ডিগ্রি মাইনাস থিটা। এটা পি বিন্দু নাম দিয়েছি, এই ডিস্টেন্সটা হচ্ছে এ। এবার পিথাগোরাস থিওরেম অনুযায়ী আর স্কোয়ার, এই ডিস্টেন্সটা আর, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার, অসুবিধা নেই। এবার পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালার এক্সপ্রেশন কী হবে? আমার তো যেটা ছিল সেটা হচ্ছে ডিবি দিয়ে এক্সপ্রেশন। তাহলে ডিবি থেকে যদি বিতে যেতে হয়, ডিফারেন্সিয়াল ফর্ম থেকে যদি এমনি সাধারণ ফর্মে যেতে হয়, তাহলে ওই ডিফারেন্সিয়াল ফর্মকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ইন্টিগ্রেট করতে গেলে আমার মিউ 0/4 ইন্টিগ্রেশনের বাইরে কনস্ট্যান্ট টার্ম, আই কারেন্ট সেটাও তো কনস্ট্যান্ট টার্ম, কারণ আমি একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটির কারেন্ট পাঠাচ্ছি। এবং আমার শুধুমাত্র আই কারেন্টের ম্যাগনিটিউড বাড়লে এই টোটালটা বাড়বে, আর কিছু হবে না। তাহলে চেঞ্জ হচ্ছে কোনটা? ডিএল সাইন থিটা, এর উপর ইন্টিগ্রেশন হবে, আর তলায় আছে আর স্কোয়ার। অর্থাৎ আমার এই যে সমীকরণটা মিউ 0/4 আই, মিউ 0I/4 এই জিনিসটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে পাঠিয়ে দিলাম, শুধু ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার এর উপর ইন্টিগ্রেশন করব। এইবার ইন্টিগ্রেশনের লিমিট কত? -ইনফিনিটি টু +ইনফিনিটি। কারণ কি? আমরা ধরে নিয়েছি তারটা অসীম পরিমাণ লম্বা, ইনফাইনাইটলি লং। এইবার ট্রায়াঙ্গেল পি ও এ, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এই অ্যাঙ্গেলটা সাইন পাই মাইনাস থিটা, লম্ব ভাই অতিভুজ। লম্ব মানে হচ্ছে পারপেন্ডিকুলার হচ্ছে এইটা, এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার এ, এটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিউজ হচ্ছে আর। তাহলে এ বাই আর, তাহলে সাইন পাই মাইনাস থিটা ফর্মুলা অনুযায়ী সাইন থিটা, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা ইকুয়াল টু এ বাই আর। তাহলে আর হচ্ছে এ বাই সাইন থিটা। আচ্ছা, এত কিছু করছি কারণ দেখো আমার এখানে ডিএল একটা ভেরিয়েবল, থিটা একটা ভেরিয়েবল, আর একটা ভেরিয়েবল, এই তিনটে ভেরিয়েবল আছে, তার মধ্যে ডিফারেন্সিয়াল আছে কেবলমাত্র ডিএল এর উপর। তাহলে আমাকে একটা একই ধরনের কি বলবো, একই ধরনের ভেরিয়েবলে না কনভার্ট করতে পারলে আমি ইন্টিগ্রেশনটা করতে পারবো না। এটার পেছনে ফিজিক্স কিছু নেই, এটা জাস্ট অঙ্ক, মানে একটা ইন্টিগ্রেশন তোমায় যেন দেওয়া হয়েছে। আচ্ছা, কট পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা, ট্যান পাই মাইনাস থিটা হলে কী হবে? লম্ব বাই ভূমি হবে, অর্থাৎ এ বাই এল হবে। তাহলে কট পাই মাইনাস থিটা মানে এল বাই এ, ঠিক তার উল্টোটা। কট পাই মাইনাস থিটার ফর্মুলা হচ্ছে মাইনাস কট থিটা এল বাই এ। কেন করলেন স্যার? দেখা যাক কেন করা হলো। এল ইকুয়াল টু মাইনাস এ কট থিটা, তাহলে ডিএল এটা ডিফারেন্সিয়াল নিলে
ডিএল ইকুয়াল টু এ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা হয়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। এইবার এই পুরো পোর্শনটা ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, এই ভ্যালুগুলো বসাচ্ছি। ডিএল মানে বার করেছি আগে থেকে, কোথায় গেল আমার ডিএল? ডিএল হচ্ছে এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, তাই বসিয়েছি এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। সাইন থিটা বসেছে। আর আর স্কোয়ার, আর ইকুয়াল টু দেখো এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এবার তোমার এইখানে একটা কাজ করতে পারি, এই আর স্কোয়ারের বদলে এইটা সাহায্য নেব, আর ইকুয়াল টু এ বাই সাইন থিটা। তাহলে এ বাই সাইন থিটা, এ তো তোমার এই জিনিসটা কি, হোয়াট ইজ এ হচ্ছে এই ডিস্টেন্সটা। তাহলে এ কনস্ট্যান্ট টার্ম, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা বসিয়ে দিয়েছি। এইবার এখানে সাইন স্কোয়ার থিটা উপরে চলে গেল একদম উপরে, তাহলে কোসেক স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা কেটে গেল, আর এই এ আর এ স্কোয়ার কেটে গিয়ে তলায় একটা এ পড়ে রইল, আর শুধু সাইন থিটা পড়ে রইল। তার মানে এই কোয়ান্টিটিটা শেষ অবধি দাঁড়ালো গিয়ে 1/a সাইন থিটা ডি থিটা। এইবার লিমিটটাকে চেঞ্জ করতে হবে, কারণ থিটাতে আমার লিমিটটা নেই। যখন এল মাইনাস ইনফিনিটি তখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। ভালো করে ভাবি, এল যখন মাইনাস ইনফিনিটি, অর্থাৎ আমি যদি এইটাকে সোজা তলার দিকে নিয়ে চলে যাই, এই যে স্ট্রিপটাকে নিয়েছি, এই স্ট্রিপটা এখানে না নিয়ে চলে গেলে, এখানে যদি মাইনাস ইনফিনিটির দিকে নিয়ে চলে যাই, তখন আস্তে আস্তে ধরো এইটা আস্তে আস্তে যত এ পাশে যাবে থিটার ভ্যালুটা ছোট হবে। এইখানে নিয়ে গেলে থিটার ভ্যালুটা 90 ডিগ্রি হতো। আরও যদি এদিকে নিয়ে চলে যাই থিটার ভ্যালুটা অ্যাকিউট হবে, হতে 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 একদম যদি অসীম দূরত্বে নিয়ে চলে যাই, থিটাটা ছোটো হতে 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 প্রায় 0 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এল যখন মাইনাস ইনফিনিটি, থিটা তখন 0। ঠিক একই যুক্তিতে এই ডিএল অংশটা যখন এ পাশে উপরের দিকে অসীম দূরত্বে নিয়ে চলে যাব, তখন থিটাটা বাড়তে বাড়তে তখন থিটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমার ইন্টিগ্রেশনটা হবে μ0 I বাই 4 পাই থিটা ইকুয়াল টু 0 টু থিটা ইকুয়াল টু 180 1/a সাইন থিটা ডি থিটা। তার মধ্যে 1/a, এই এটাও হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এটাও বাইরে বেরিয়ে গেল, শুধু সাইন থিটার ইন্টিগ্রেশন। সাইন থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস থিটা, সেটার লিমিট হচ্ছে 0 ডিগ্রি টু 180 ডিগ্রি। তাহলে সোজা কথায় মাইনাসটাকে বাইরে বার করে রাখলাম, কস 180 ডিগ্রি মাইনাস কস 0 ডিগ্রি। কস 180 ডিগ্রি ভ্যালু -1, কস 0 ডিগ্রি ভ্যালু +1। তাহলে এটা ফার্স্ট ভেরিয়েবল মাইনাস অফ সেকেন্ড ভেরিয়েবল, ফার্স্ট ভেরিয়েবল -1, সেকেন্ড ভেরিয়েবল +1, তাহলে মাইনাস অফ +1 মানে -1। তাহলে এখানটা হলো -2 আর এই বাইরে মাইনাস আছে, তাহলে +2। তাহলে এটা 2 μ0 I বাই 4 পাই a, তাহলে 2 আর 4 কাটাকুটি করলে μ0 I বাই 2 পাই a। অর্থাৎ আমরা এরকম ইনফাইনাইটলি লং কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য তার থেকে আর দূরত্বে একটা পয়েন্টে যদি তোমার, বা এ দূরত্বে যদি লম্ব দূরত্ব ভাবো, তাহলে এ দূরত্বে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কত যদি বার করতে হয়, তার এক্সপ্রেশন হচ্ছে এইটা μ0 I বাই 2 পাই a। এবং ঠিক একই নিয়মে, ওই স্ক্রুড্রাইভার নিয়মে কাগজের ভিতরের দিকে, অর্থাৎ তোমাদের স্ক্রিন থেকে ভিতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের অভিমুখটা কাজ করবে। দেখো এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। কারো কোনো প্রশ্ন নেই তো? আছে প্রশ্ন? না স্যার, না। বেশ, এবার তারটির দৈর্ঘ্য যদি অর্ধ অসীম হয়, অর্ধ অসীম জিনিসটা কীরকম না, তারটা ধরো শুরু হয়েছে এরম জায়গা থেকে, এপাশে কিছু নেই, ওপাশে গেছে, ওপাশে ইনফাইনাইট ডিস্টেন্স গেছে। তার মানে এল ইকুয়াল টু 0 একটা লিমিট,
তাহলে এল ইকুয়াল টু জিরো হলে এই 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 জিনিসটা এইখানে চলে আসবে। এল এর ভ্যালুটা জিরো মানে এই ডিএল স্ট্রিপটা, তার মানে এল এর মানটা ছোটো হতে হতে জিরো হয়ে গেল, মানে এখানে চলে এলো। সেই সময় থিটার ভ্যালু 90 ডিগ্রি। তখন আমরা এই থিটার ভ্যালুটা 90 ডিগ্রি বসাবো। আর যখন এল হচ্ছে প্লাস ইনফিনিটি তখন থিটার ভ্যালুটা 180 ডিগ্রি থাকবে। তাহলে এই ইন্টিগ্রেশনটা তখন 90 টু 180 ডিগ্রি হবে, এবং সেটা করে তোমরা বসিয়ে দেখতে পারো যে এই ভ্যালুটা বেরোচ্ছে। অর্থাৎ বোথ ওয়েজ ইনফিনিটি এরকম লম্বা তারের জন্য এক্সপ্রেশনটা হচ্ছে মিউ0 বাই 2πa, আর হাফ মানে অর্ধ অসীম সেমি ইনফিনিটি, সেমি ইনফাইনাইট এইরকম তারের জন্য এইটার হাফ হয়ে যাবে। তাই জন্য হাফ হয়ে যাওয়া মানে মিউ0 বাই 4πa। ক্যান বি ভেরিফাইড লেখা আছে, মানে নিজেরা ভ্যালু বসে চেক করতে পারো। আচ্ছা, এবার তড়িৎবাহী তারের জন্য চৌম্বক বলরেখা কীরকম দেখতে হয় এইটাই আলোচনা করছিলাম। এই জায়গাটা যদি তোমাদের কনসেপ্টটা খুব পরিষ্কার হয় তাহলে দেখবে কোথাও কোনো দিন চৌম্বক ক্ষেত্র অভিমুখ কীরকম হবে সেটা বার করবার জন্য বিশেষ ভাবনা চিন্তা করতে হবে না। এখানে দেখো একটা বোর্ড নিয়েছি, একটা বোর্ডের মাঝখানটা ফুটো, এই বোর্ডের ফুটো দিয়ে একটা তার সোজাসুজি বেরিয়ে গেছে, সেই তারটা দিয়ে কারেন্ট ফ্লো করছে। এই তারটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তৈরি হবে সেই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এই রকম হবে, কনসেন্ট্রিক সার্কেলস, অর্থাৎ সমকেন্দ্রীয় বৃত্ত এরকম ধরনের হবে। কোথা থেকে বুঝলেন স্যার কেন এরকম বলছেন? তার কারণ হচ্ছে তুমি ওই আমাদের যেটা লরেঞ্জ ফোর্স ইকুয়েশন, বেসিক ইকুয়েশন, সেইটা থেকেই ভাবতে পারো যে কিউভি ক্রস বি, কিউভি ক্রস বি নিজেরা মনে মনে ভাবো যে এই কিউভি, ভি মানে হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি ডিরেকশনটা হচ্ছে তার বরাবর উপরের দিকে ধরো, তাহলে ভেলোসিটি ভেক্টরটা উপরের দিকে কাজ করছে। এইবার তোমার আমি যদি এখানে একটা সহজ উপায় অবশ্য আছে, সেটা হচ্ছে এই বোর্ডটার উপর একটু আয়রন ফিলিংস বা লোহার গুঁড়ো যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে তারা এইরকম একটা সজ্জায় সজ্জিত হয়ে যায়, অর্থাৎ তারা এরকম একটা কনসেন্ট্রিক রিংয়ের মতো ফর্ম করে। আচ্ছা, কিউভি ক্রস বি থেকেও আরও সহজে বুঝবো, কিউভি ক্রস বি দিয়ে একটু বুঝতে সমস্যা হবে। কিউভি ক্রস বি দিয়ে বুঝতে গেলে আর একটা ম্যাগনেটিক নিডল ফিল্ড কিছু একটা আনতে হবে। আমরা তার চেয়ে সহজে বোঝার চেষ্টা করি, একটা থাম রুল দিয়ে বোঝার চেষ্টা করি। রাইট হ্যান্ড থাম রুল যেটা, যে আমরা যদি আমাদের ডান হাতটাকে মুঠো করি, মুঠো করে বুড়ো আঙুলটাকে লম্বা করে দিই, সেই লাইক দেওয়ার মতো আর কি, তা সেই বুড়ো আঙুলটাকে লম্বা করে দিয়ে বুড়ো আঙুলটার ডিরেকশনটা যদি কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন অনুযায়ী হয় তাহলে আমাদের হাতের আঙুলগুলো যেদিকে যে ডিরেকশানে কার্ল করছে, যেদিকে বেঁকছে, সেই ডিরেকশনটা হবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ডিরেকশন। দেখো, তার মানে আমি যদি এইখানে হাতটাকে ওই উপরে তার বরাবর যদি মুঠো করে রাখি তাহলে বুড়ো আঙুলটা উপরের দিকে থাকবে এবং হাতের আঙুলগুলো কার্ল হবে এপাশে, তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এইভাবে মুভ করবে। অর্থাৎ সহজ কথায়, একটা যদি ম্যাগনেটিক ইউনিট নর্থ পোল, হাইপোথেটিক্যাল অবশ্যই, যদি এই পয়েন্টে রাখি সে এই দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে, এইখানে যদি রাখি সে এই দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে, এইখানে যদি রাখি সে এই দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে, অর্থাৎ সবসময় ট্যানজেনশিয়াল ফোর্স এক্সপিরিয়েন্স করবে। তাহলে আমি যদি এই ছবিটাকে উপর থেকে দেখি, টপ ভিউ, উপর থেকে দেখছি কারেন্ট ফ্লোয়িং আউট অফ দ্য পেজ, অর্থাৎ এই ছবিটা অনুযায়ী তোমাদের দিকে কারেন্টটা ফ্লো হচ্ছে, তাহলে কারেন্ট ফ্লো মানে চার্জ ফ্লো করছে, সেই জন্যে ইলেকট্রিক ফিল্ডের নোটেশন অনুযায়ী এইখানে ডট, তার চারপাশে সার্কেল। তোমরা তার মানে বুড়ো আঙুলটা স্ক্রিনের উপর বসাও, বুড়ো আঙুলটার ডিরেকশনটা তোমাদের দিকে পয়েন্টেড হবে, তাহলে কার্লিংয়ের দেখো আঙুলের কার্লিংটা
এই যে অ্যারোগুলো দিয়েছি এই অ্যারোগুলোর সঙ্গে মিলে যাচ্ছে। আর যদি তলা থেকে দেখি টপ ভিউ কারেন্ট ফ্লোয়িং ইনসাইড দ্য পেজ, অর্থাৎ আমি তলা থেকেই দেখছি, ধরো টপ ভিউ না বলে এটা বটম ভিউ লেখা যেতে পারতো। সেই ক্ষেত্রে আমার তোমার বুড়ো আঙুলটার ডিরেকশনটা তলার দিকে হবে। বুড়ো আঙুলের ডিরেকশন যদি তলার দিকে হয় তাহলে তখন আমার হাতের কার্লিংয়ে দেখো ডিরেকশন ক্লকওয়াইজ হয়ে গেছে, অর্থাৎ পাল্টে গেছে। তখন কিন্তু একটা ইউনিট নর্থ পোলকে এই জায়গায় বসালে সেটা এদিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে, এইখানে বসালে ট্যানজেনশিয়ালি এদিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে, এইখানে বসালে এইদিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে, এরকম চলবে। বেশ, এইবার আমরা কারেন্ট ক্যারিং লুপের জন্য কি ঘটনা ঘটছে দেখব। কারেন্ট ক্যারিং লুপ অর্থাৎ এটা একটা তারটা সার্কুলার এবং কোনো না কোনো জায়গায় একটা কিছু কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স লাগানো আছে, সেটা নগণ্য আমাদের, মানে সেটার জন্য খুব একটা কিছু অসুবিধা হচ্ছে না। মানে আমরা কেবলমাত্র এই লুপটাই আছে দেখবো এবং লুপের মধ্যে কারেন্ট ফ্লো করছে এই ডিরেকশানে। অর্থাৎ এটা কিন্তু 3 ডাইমেনশনাল ছবি, এটা সার্কেল, এটা তোমরা এরকম ইলিপস ভেবে নিও না যেন। এটা সাইড থেকে দেখছি বলে এরকম একটুখানি চেপটে গেছে। এবার সেইখান থেকে একটা ডিস্টেন্স ধরো এটা হচ্ছে লুপের সেন্টার, এখান থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা আমরা বার করব। তাহলে এইবার কারেন্টটা ফ্লো করছে এই ডিরেকশানে, তাহলে এইখানে মাথার কাছে যদি ডিএল আছে বলে কল্পনা করি, ডিএল কারেন্ট এলিমেন্টটার ডিরেকশান খাতা থেকে বাইরের দিকে হবে, অর্থাৎ স্ক্রিন থেকে বাইরের দিকে হবে। মন দিয়ে ভাবো, আর এর ডিরেকশান এইটা হচ্ছে আর, ডিএল এর সঙ্গে যে জায়গাটা জোড়া সেটা হচ্ছে আর, তাহলে এইটা হচ্ছে আর। তাহলে খাতা থেকে বাইরের দিকে ডিএল, তোমরা নিজেরা হাতের কাছে 3টে পেন রাখো, সুবিধা হবে বুঝতে। ডিএলটা বাইরের দিকে ধরো, আর বরাবর আরেকটা পেন ধরো। তাহলে এবার ডিএল ক্রস আর, এই তো বায়ার সাভার্স ল অনুযায়ী, তাহলে ডিএল থেকে আর এর দিকে যদি আমি একটা তোমার মানে কি বলবো একটা স্ক্রুড্রাইভার ঘোরাই, আর একটা তৃতীয় পেনকে ডিএল আর এর সঙ্গে লম্বভাবে রেখে ঘোরাচ্ছি, তা সেই ঘোরাই যদি, তাহলে দেখা যাবে ডিএল ক্রস আর যখন করছি তখন ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হচ্ছে, দেখবে স্ক্রুড্রাইভারটা লুজ হচ্ছে, এবং স্ক্রুড্রাইভারটা লুজ হয়ে এই ডিএল এই দিকে আমার থেকে বাইরের দিকে আর আর হচ্ছে এদিকে, তাহলে দুটো বাইরের দিকে ভেক্টরে, তার মানে আমি যেটা ঘোরাবো স্ক্রুড্রাইভারটা সেটা এই রকমভাবে ঘোরাবো, এই ডিরেকশানে ঘোরাবো। এই ডিরেকশানে যদি ঘোরাই তাহলে স্ক্রুড্রাইভারটা লুজ হবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশানটা সেটা হবে উপরের দিকে, অর্থাৎ ডিবি ডিরেকশানটা হবে উপরের দিকে। এই জিনিসটা সামনাসামনি থাকলে হাতে করে দেখিয়ে বোঝাতে পারতাম তোমাদের, দেখছি যদি ক্যামেরা অন করে বোঝাতে পারি এই জায়গাটা। আপাতত ক্যালকুলেশন পার্টটা দেখে নিই। সেটা হচ্ছে এইটা ধরো থিটা অ্যাঙ্গেলে হেলে আছে, এইটা থিটা অ্যাঙ্গেলে হেলে যদি থাকে তাহলে দিস ইজ অলসো থিটা, এবং এইটাও এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে হেলে থাকবে। তাহলে এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, তাহলে তার দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্টে রিজলভ করে নিচ্ছি ডিবি কস থিটা ডিবি সাইন থিটা। এইবার এইখানে যখন ডিএল ভেবেছি তখন ডিবি কস থিটা ডিবি সাইন থিটা হয়েছে, তেমনি ডিএলটা এখানে না ভেবে যদি তলায় এরম জায়গায় ভাবতাম তাহলেও তার জন্যে ডিবি কস থিটা ডিরেকশনটা এদিকেই থাকতো, কিন্তু ডিবি সাইন থিটার ডিরেকশনটা তলার দিকে হয়ে যেত, এই ডিরেকশানে হয়ে যেত। সেই ডিবি সাইন থিটাটা এই ডিবি সাইন থিটাটাকে কাউন্টার করতো, অর্থাৎ সোজা কথায় নিষ্ক্রিয় করে দিত, কিন্তু ডিবি কস থিটাটা একই দিকে হতো। তাহলে এইরকমভাবে সিমেট্রি অনুযায়ী সমস্ত রিং জুড়ে লুপ জুড়ে সমস্ত পজিশনের জন্যেই ডিএলের জন্য যে ডিবি তোমার ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে তার যেটা সাইন কম্পোনেন্টটা ক্যান্সেলড আউট হয়ে যাবে, শুধু কে থাকবে পড়ে না ডিবি কস থিটা কম্পোনেন্টটা পড়ে থাকবে। তাহলে
এখানে দেখো কি লিখেছি, তাই জন্য ডিবি সাইন থিটা উপাংশটি ডিএল লুপের যে অংশ অবস্থিত তার ঠিক ব্যাস বরাবর বিপরীত অবস্থানে থাক হয়ে গেছে, এটা থাকা ডিএল এর ওয়াই উপাংশ দ্বারা প্রশমিত হয় ব্যাস বরাবর বিপরীত দিকে। অর্থাৎ এইখানে ডিএল নিয়েছি, তার বিপরীত দিকে এইখানে ডিএল এর জন্য ডিবি সাইন থিটা কম্পোনেন্ট তোমার কি বলবো 0 হয়ে যাবে যোগ করলে, ভেক্টোরিয়াল অ্যাডিশন করলে। এইখানে যদি নিতাম ডিএলকে, তাহলে তার ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্ট মানে এইখানে তার যে ডিবি সাইন থিটা কম্পোনেন্টগুলো হতো সেগুলো সব 0 হয়ে যেত। এবার তাহলে কার্যকর চৌম্বক ক্ষেত্র উপাংশ হচ্ছে ডিবি কস থিটা। তাহলে আমার বায়ার-সাভার্স ল অনুযায়ী μ0I/4 সেটা ইন্টিগ্রেশন করব ডিএল সাইন 90 ডিগ্রি বাই 90 ডিগ্রি, বিকজ তোমার এই ডিবি কস থিটা, এই যে ডিবি কস থিটা, এই ডিবি কস থিটাটা এই ডিএল এর অভিমুখের সঙ্গে 90 ডিগ্রি অবস্থান করছে, সেই জন্য 90 ডিগ্রি। কি করে পেলাম স্যার? এটা আমি এটা আগে ম্যাথামেটিক্সটা দেখিয়ে নিয়ে আমি একবার ক্যামেরায় তোমাদের দেখানোর চেষ্টা করছি, যদি বোঝাতে পারি আর কি। বেশ, সাইন 90 মানে 1, আর আর স্কোয়ার মানে এখানে এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এবার ডিএল যেমন আছে রইল, এই স্মল আর স্কোয়ারের বদলে এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার। এবার নির্দিষ্ট এক্স এবং নির্দিষ্ট আর এর জন্য, অর্থাৎ এই দূরত্বটা আর এই দূরত্বটা যদি ফিক্স থাকে, তাহলে এই দুটো তার মানে আমি ইন্টিগ্রেশনের বাইরে পাঠিয়ে দিতে পারি, অর্থাৎ 4πx² প্লাস আর স্কোয়ার শুধু ডিএল এর উপর ইন্টিগ্রেশন করব। এইবার লুপের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, গোটা ডিএল এর উপর ইন্টিগ্রেশন করলে আমার হবে 2π ক্যাপিটাল আর। তাহলে μ0I/4πx² প্লাস আর স্কোয়ার ইন্টু 2π আর, তার মানে এইবার পি বিন্দুতে এটা কি লেখা, বিটা কেন লিখলাম, আমার এখানে তো ডিএল 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 ডিএল, বেশ বি কস থিটার ভ্যালুটা বার করেছি আর কি। এখানে আমার ডিবি কস থিটাটা দরকার, তো আমরা এখানে ডিবি কস থিটার ভ্যালুটা বার করছি। এটা তো বি এর ভ্যালুটা বেরোলো, তাহলে বি কস থিটা দরকার, ডিবি কস থিটা না। এখন ডিবি কস থিটা ছিল এতক্ষণ, আমরা ডিবি থেকে বিতে চলে গেছি, তাহলে ডিবি কস থিটা না বলে বি কস থিটার ভ্যালুটা বার করব। আর 2πr/4π ইন্টু x² প্লাস আর স্কোয়ার মানে এই গোড়াটা, আর কস থিটা মানে কস থিটা হচ্ছে এই ছবি অনুযায়ী কস থিটা কত, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ স্মল আর বাই ক্যাপিটাল আর বাই স্মল আর, অর্থাৎ ক্যাপিটাল আর বাই স্মল আর, আবার স্মল আর মানে হচ্ছে √r² প্লাস x²। তাহলে √r² প্লাস x², এইখানে তাহলে পাই কাটলো, 2 আর 4 কেটে 2 হলো, তাহলে তলায় 2 রইল, μ0I/r², এই আর আর এই আর গুণ হয়ে গেছে, আর এটা x² প্লাস r², আর এটা √r² প্লাস x², তাহলে x² প্লাস r² হোল টু দি পাওয়ার 3/2। এবার যদি লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বার করতে বলে, লুপের কেন্দ্র মানে এই পি বিন্দুটাকে টানতে 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 এইখানে নিয়ে যাব, তাহলে এক্স এর ভ্যালুটাকে 0 করে দেবো। এক্স এর ভ্যালুটাকে যদি 0 করে দিই তখন কি দাঁড়ায় দেখি, এক্স এর ভ্যালুটাকে 0 করে দিলে, এক্স এর ভ্যালুটা 0 করে দিয়েছি, তাহলে r² হোল টু দি পাওয়ার 3/2, মানে এই হোল স্কোয়ার আর এই বাই 2টা কেটে গেল, r³ রইল, উপরে r², তাহলে উপরে r² আর তলায় r³, তাহলে তলায় শুধুমাত্র r রইল, তাহলে বি সেন্টার হচ্ছে μ0I/2r। এবার যদি একটি লুপের বদলে n সংখ্যক লুপ থাকে, যেরকম ধরো ওই সলিনয়েডের ক্ষেত্রে যেরকম হয়, আমরা তড়িৎচুম্বক তৈরি করব যখন অনেকগুলো পাক দেব, তখন n সংখ্যক যদি লুপ থাকে, তাহলে একটা লুপের জন্য এই কেস হলে n সংখ্যক লুপের মধ্যে যে কারেন্ট ফ্লো করবে সেটা ni হয়ে যাবে, একটা লুপে i পরিমাণ কারেন্ট। তাহলে আমি তো তার মানে n-খানা যদি লুপ আলাদা 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 করে থাকে, একটা তারই তুমি n-খানা লুপ করতে পারো, বা আলাদা আলাদা ধরো n-খানা লুপ আছে পাশাপাশি আছে একই জায়গায়, তাহলে নেট কার্যকর প্রবাহ তাহলে ওই জায়গায় ni। তাহলে চুম্বক ক্ষেত্র তাহলে কি দাঁড়ালো, চুম্বক ক্ষেত্র বিপি মানে পি পয়েন্টে চুম্বক ক্ষেত্র অভিমুখ, তার মানে
অর্থাৎ সোজা কথায় পি পয়েন্ট মানে হচ্ছে এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র অভিমুখ। এই যে রাশিমালাটা বেরিয়েছে এই রাশিমালাটায় তার মানে আমরা কি করব, কি সাবস্টিটিউট করব না, এইখানে আই এর জায়গায় শুধু এন আই বসিয়ে দেবো। তাহলে মিউ জিরো আই এন আর স্কোয়ার বাই টু এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আর সেন্টারে এই মিউ জিরো আই এর জায়গায় মিউ জিরো এন আই, এই চলবে। বেশ, এইবার তোমাদের যেটা দেখানোর দরকার হচ্ছে কি করে ওই ডিরেকশনটা আসছে। স্যার আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ এবার ঠিক পেয়েছি। হ্যাঁ স্যার শুনুন। বেশ, দাঁড়াও। বেশ, এইখানে আমরা এই তিনটে পেন নিয়ে ব্যাপারটা দেখানোর চেষ্টা করছি। এইবার আমরা পুরোনো জিনিস একটুখানি পুরোনো পড়া একটু ঝালিয়ে নিই। সেটা হচ্ছে এটা ধরো এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। তা এই এ ক্রস বি, এইটা এ এইটা বি, এ ক্রস বি করবো মানে এ থেকে বি এর দিকে এইভাবে ঘোরাবো, অর্থাৎ এইভাবে ঘুরবে। তাহলে এ থেকে বি এর দিকে ঘোরালে আমার স্কোয়ার এবার লুজ হচ্ছে, তার মানে উপরের দিকে যেতে চাইছি। তার মানে যে সি ভেক্টরটা পাবো সেই সি ভেক্টরটা ডিরেকশনটা উপরের দিকে হবে। এবার আমরা যেটা পড়ছিলাম সেটা ফিরে আসো। সেইখানে কি ছিল, সেইখানে আমি একটুখানি বোর্ডের ছবিটা আঁকি। এখানে আছে। আচ্ছা, এই যে ছবিটা ছিল এই ছবিটায় আমি ফিরে আসছি। এই ছবিটায় দেখো, ধরা যাক একটা সার্কুলার কিছু পেলে ব্যাপারটা সুবিধে হতো। সার্কুলার, এই ধরো ঢাকনাটা আমি রেখেছি, সার্কুলার এইখান থেকে আমার অ্যাক্সিসটা গেছে কিন্তু এই ডিরেকশনে এইরকম, অর্থাৎ এই লাইনটা হচ্ছে এই সবুজ পেনটা, দেখতে পাচ্ছ সকলে। এইবার তাহলে আমায় যদি এই জায়গাটুকুতে দাঁড়াও, এই জায়গাটুকুর মধ্যে এইটুকু যদি আমার লেন্থ এলিমেন্ট দেখাতে হয়, এইটুকু অংশ, তাহলে সেইটা কীরকম যাবে, এই ডিরেকশনে যাবে, অর্থাৎ আমাদের আড়াল পড়ে যাচ্ছে, এই ডিরেকশনে যাবে। অর্থাৎ সোজা কথায় ভালো করে ভাবো, আমার কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন ছিল যেটা, কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনটা এই যে রিংটা, এই রিং বরাবর কিন্তু এইভাবে, বা না না তোমাদের সম্ভবত উপর থেকে নিচের দিকে আসছিল, এইভাবে আসছিল। তাহলে তাই যদি আসে তাহলে আমার ডিএল এর অভিমুখটা তার মানে এই বরাবর, ডিএল এর অভিমুখটা হচ্ছে এই যে পেনটা কমলা রঙের পেনের যে ডিরেকশন সেই দিক বরাবর। এইবার এইটা হচ্ছে আর, এই লাইনটা হচ্ছে আর, তাহলে আর এর ডিরেকশন হচ্ছে এই বরাবর,
দেখো বোঝাতে পেরেছি কি না। এইটা হচ্ছে আমার এই কমলা পেনটা হচ্ছে তোমার ডিএল এর ডিরেকশন, যেটা এই লুপটা এই বরাবর আছে বলে এই দিক বরাবর কাজ করছে। কমলা পেনের ডিরেকশনটা ইট ইজ ট্যানজেনশিয়াল টু দ্য লুপ অ্যাট দিস পয়েন্ট। আচ্ছা, আমরা দূরে যে বিন্দুতে আমরা চুম্বকক্ষেত্র বার করছি তার যে কানেক্টর সেটা হচ্ছে এই আর, সেটা হচ্ছে এই সবুজ পেনটা। তাহলে কমলা পেন হলো, সবুজ পেন হলো। একটু ঘুরিয়ে নি পেনটা, এই লালের সঙ্গে কমলাটা মিশে যাচ্ছে বলে আরও মনে হয় অসুবিধা হচ্ছে। এবার দেখো মনে হচ্ছে একটু বেটার হবে। আচ্ছা, একটু ঘুরিয়ে দিলাম তোমাদের দিকে, বুঝতে সুবিধা হবে। এটা ট্যানজেনশিয়াল রেখেছি, কমলা পেনটা এখানে গেল। তাহলে এই দুটো ভেক্টর রাশি, এইটা হচ্ছে আইডিয়ালের অভিমুখ আর এইটা হচ্ছে আর এর অভিমুখ। তাহলে এই দুটো ভেক্টর রাশি আইডিয়াল ক্রস আর যদি করি, অর্থাৎ সোজা কথায় এই জায়গা থেকে আমরা কি করব, এই জায়গা থেকে আমরা ডিএল থেকে আরের দিকে ঘোরাবো পেনটাকে। ডিএল থেকে আরের দিকে ঘোরাবো মানে এই দিক থেকে এই দিকে যাওয়ার চেষ্টা করব। তাহলে এবার এই যদি ঘোরাই, তাহলে তার যে অভিমুখটা হবে সেটা এইটার সঙ্গে এবং এইটার সঙ্গে উভয়ের সঙ্গে লম্ব হবে। তাহলে এইটার সঙ্গে যে এবং ওইটার সঙ্গে যদি উভয়ের সঙ্গে লম্ব হতে হয়, তাহলে এই বিন্দুতে তার মানে ভালো করে ভাবো, এদের যেটা ক্রস প্রোডাক্ট তার অভিমুখটা তার মানে এই হবে। দেখো বোঝাতে পেরেছি, এই পেনের দিকে, পেনের ডিরেকশন, কিন্তু ক্রস প্রোডাক্টটা বার করছি কোন জায়গায় না এই অবস্থানে। তাহলে এই অবস্থানে যদি বার করি, তাহলে আমি এটাকে এই সময় ঘোরানো ছিল, এটাকে এবার এই ছবির সঙ্গে মিলিয়ে দিলাম। এই ছবির সঙ্গে যদি মিলিয়ে দিই, এইবার মোটামুটি বোঝার চেষ্টা করে দেখো, এটাকে এই নামিয়ে দিলাম। তাহলে এইটা এবং এইটা, এইটা এবং এইটা যে অবস্থানে আছে, অর্থাৎ এই এই জিনিসটা এবং এই জিনিসটা যে অবস্থানে আছে, অর্থাৎ যে তলে আছে, তার সঙ্গে আমার এই মার্কার পেনটা লম্ব অবস্থান করছে। তাহলে লম্ব অবস্থানে যদি থাকে, দেখো এই লাল পেনটার সঙ্গে এই লাইনটা এখন প্যারালাল, বুঝতে পারছো? তাহলে ডিবি ডিরেকশনটা কেন এরকম হয়েছে সেটা আশা করি বোঝাতে পেরেছি। আমরা এখানে একটা তারের লুপ বলো, মুখ খোলো। তারের লুপটা যেহেতু আমরা সাইড ওয়াইজ দেখছি, সেই জন্যে আমরা এটাকে এরকম চ্যাপ্টা একটা সার্কেল দেখছি। এই চ্যাপ্টা সার্কেলটাকে বোঝানোর জন্য আমি একটা সার্কুলার কিছু একটা খুঁজছিলাম, একটা এরকম বালতির ঢাকনা পেয়েছি। এই বালতির ঢাকনাটা অনুযায়ী, বালতির ঢাকনাটাকে যদি আমরা এরকম সাইড ওয়াইজ দেখি, তাহলে এটাকে আমরা এরকম তোমার এর যেটা সার্কামফারেন্স দেখবো সেটাকে এরকম টাইপেরই দেখব। এইবার আমরা মনে মনে ভাবো যে এই হচ্ছে অ্যাক্সিস, এই বরাবর কোনো একটা পয়েন্টে আমরা তোমার ম্যাগনেটিক ফিল্ড বার করছি, এরকম কোনো একটা জায়গা। এইবার আমি এবার তোমাদের দিকে পুরো ঘোরাচ্ছি। এই ঘোরানোর সময় এই বরাবর কারেন্টটা যাচ্ছে, কিন্তু এই ডিরেকশনে, এই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে এই। তাহলে কারেন্টটা যাচ্ছে যখন এই ডিরেকশনে, তাহলে কারেন্ট লেন্থ যেটা আইডিয়াল, তার অভিমুখটা কীরকম হবে না, আমি পেনটা যেদিকে ধরলাম সেই রকম হবে। এইটা হচ্ছে আইডিয়ালের অভিমুখ। এইবার মনে করো তোমাদের স্ক্রিনে তো এইটা দেখতে পাচ্ছ, তোমাদের মুখে কোনো একটা জায়গায়, তোমাদের চোখের কাছে কোনো একটা জায়গায় পি পয়েন্টটা আছে, অর্থাৎ এই যে পি পয়েন্ট, এই পি পয়েন্টটা তোমাদের চোখের কাছে কোনো একটা জায়গায় আছে। এইবার মনে মনে এই যে জিনিসটা এখন দেখছো, এইটা থেকে একটা অ্যাক্সিস কল্পনা করো যেটা তোমাদের চোখ অবধি গেছে। আমি এই পেনটাকে এইখানে বসাচ্ছি এইভাবে লম্বাভাবে, এই বসালাম, তোমাদের চোখ অবধি যাচ্ছে। তাহলে চোখ অবধি যদি যায়, এটা একটা এরকম সোজা তোমার চলে যাবে, কোনো দিকে মেঘবে না অ্যাক্সিস। এইবার সেই অ্যাক্সিসের উপর আমি এইখান থেকে একটা অ্যাক্সিস যাচ্ছে, এইখানটায় কিছু একটা সুতো আটকাতে পারলে আর একটু বেটার বোঝাতে পারতাম। আচ্ছা দাঁড়াও দেখছি, এটা তো ফুটো করতে পারবো না, সুতোটা কঠিন,
দেখছি না এখানটায় গার্ডার দিয়ে রেখেছি। দেখো অ্যারেঞ্জমেন্টটা বুঝতে পারছো কিরকম দেখাচ্ছি? সবুজ পেনটার হ্যাঁ স্যার। ডিরেকশনের সঙ্গে হ্যাঁ স্যার পাচ্ছি। সুতোটা 90 ডিগ্রি, এবং এই তলার অংশটা, তলার যে সুতোটা সেটা হচ্ছে অ্যাক্সিস, আর এইটা হচ্ছে এই লাইনটা, এটা হচ্ছে এই লাইনটা। অর্থাৎ আসলে জিনিসটা হচ্ছে এইরকম টাইপের। এটা সাদা স্ক্রিনে সাদা, তো সেই জন্য বুঝতে অসুবিধা হতে পারে। না স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। একটু দাঁড়াও, একটু জুম আউট করি। এই যে, কিন্তু হাতে আড়াল পড়ে যাচ্ছে না, কি করে দেখাবো? সুতোটা দেখা যাচ্ছে। সুতোটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। একটু অসুবিধা হচ্ছে। একটু ছোট করে সুতোটা। এই যে, তাহলে আমার এই কারেন্ট এলিমেন্টের সঙ্গে দেখো এই সুতোটা উপর দিকটা কিন্তু 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলার হয়ে আছে, অর্থাৎ এই জায়গাটা, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে এই যে ডিরেকশনে, এইখানটা, তার মানে এই যে ডিরেকশনটা, এইটা তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। এইটা বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। হ্যাঁ না না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে এইবার এইটা তার মানে আইডিয়াল এর অভিমুখ, আর এইটা হচ্ছে আর এর অভিমুখ। তাহলে এই যে তলটা, এই যে কাল্পনিক তলটা, এই তলের সঙ্গে তাহলে ডিবি যেটা হবে সেটা 90 ডিগ্রি হবে, মানে অর্থাৎ এই ক্রস প্রোডাক্টের নিয়ম অনুযায়ী আইডিয়াল আর আর এর সঙ্গে উভয়ের সঙ্গে লম্ব হবে। তাহলে এইবার বুঝতে পারছো যে এই ডিবি ভেক্টরটা, এই যে তলটা, এই যে তলটা পেলে এই তলটার সঙ্গে উভয়ের সঙ্গে লম্ব হয়েছে, অর্থাৎ হ্যাঁ স্যার। এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা এই দিকেও যদি একটা তুমি অ্যাঙ্গেল আঁকো সেটাও 90 ডিগ্রি, অর্থাৎ এই গোটা তলটার সঙ্গে 90 ডিগ্রি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এবার আমরা আমাদের ওই ছবিতে ফিরে আসি। অর্থাৎ এই যে ছবিতে, এই যে ছবিটা ছিল, এই ছবিতে তাহলে ওই ডিবি আর ডিএল কেন 90 ডিগ্রি, অর্থাৎ এই এই অ্যাঙ্গেলটা কেন সাইন 90 হলো, সেইটা তোমার পরিষ্কার বোঝা গেল? ডিএল আর আর কেন পারপেন্ডিকুলার, হ্যাঁ স্যার। ডিএল এর অভিমুখ আর আর এর অভিমুখ, এইটা বোঝানোর জন্য এত কাটখড় পড়াতে হলো। এটা বইটা 15 বার পড়লেও কিন্তু বুঝবে না। বেশ, এরপর নেক্সট যে টপিকে আমরা যাব সেটা হচ্ছে আর ব্যাসার্ধের বৃত্তচাপ আকারের পরিবাহীর জন্য বৃত্তচাপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র। এটা যাদের কাছে ওই দত্তপাল গুছাইতের বই আছে তারা পেজ 345-এর একটা উদাহরণ কষে দেওয়া আছে, 7.8 উদাহরণ, সেটাতে দেখতে পেতে পারো। এটা বাংলা বইয়ের পেজ নাম্বার, ইংরেজি বইয়ের সঙ্গে মিলবে না। দেখো আর ব্যাসার্ধের বৃত্তচাপ
এটা হচ্ছে একটা আর ব্যাসার্ধ, আর রেডিয়াসের একটা আর্ক। কেউ মিউট করো, কারো এখন আনমিউট অবস্থায় আছো। তা এই বৃত্তচাপের দুটো প্রান্ত সেটা জুড়ে দিয়েছি কেন্দ্রে, সেটা একটা ফাই অ্যাঙ্গেল গঠন করছে। ফাইটার ভ্যালু যা খুশি হতে পারে। 0 ডিগ্রি হলে বৃত্তচাপটা ছোট্ট হয়ে একটা বিন্দুতে পরিণত হবে, আর বৃত্তচাপটা তোমার ফাইটা যখন 180 ডিগ্রি তখন এটা হাফ সার্কেল হবে, ফাইটা যখন 360 ডিগ্রি তখন ফুল সার্কেল হবে। আমরা ফুল সার্কেলের জন্য কি হবে সেটা একটু আগেই ক্যালকুলেট করেছি, অর্থাৎ লুপের জন্যে ফাই এর ভ্যালুটা 360 ডিগ্রি বসালে যা হওয়ার কথা সেটা অলরেডি হিসেব করা হয়ে গেছে। তাহলে আমাদের হাতে ফর্মুলা হচ্ছে ডিবি হচ্ছে μ0I/4π dl sin θ বাই r স্কোয়ার। তাহলে আমরা আইডিয়াল সাইন 90 ডিগ্রি বসালাম, 0 প্লাস আর স্কোয়ার। এবার আর স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, হিয়ার এক্স ইকুয়াল টু 0। এক্সটা কী ছিল এই ছবিতে? এক্সটা ছিল এই দূরত্বটা। আমরা তো এই পি বিন্দুটাকে এইখানে টেনে নিয়ে চলে এসেছি, এক্সটাকে 0 বসিয়ে দিয়েছি, অর্থাৎ সোজা কথায় এই অ্যাপ্রক্সিমেশনটা অলরেডি করেই নিয়েছি, অর্থাৎ বি সেন্টার হচ্ছে μ0I/2r। এবার এই জায়গাটা ধরে আমরা এগোবো, তাহলে অর্থাৎ আমার এইখানে μ0I/dl/4π r স্কোয়ার এই অবস্থায় আছে। এইবার কারণ আমার উপরে আগের বারে আর স্কোয়ার ছিল, আর স্কোয়ার কেটে গিয়েছিল, এবারে আর স্কোয়ার কাটছে না, ডিএল সাইন 90 ডিগ্রি রাখলাম। রাখবার পর এইবার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করবার সময় এই আর স্কোয়ার এই ব্যাসার্ধটাও তো ফিক্সড, শুধুমাত্র এই আর্ক লেন্থটা ফিক্সড নয়। এবার আর্ক লেন্থটা when phi equal to 360 ডিগ্রি, এল হচ্ছে 2πr, মানে এই গোটা এর পরিধিটা। আর ফাই যখন ফাইয়ের ভ্যালু যখন ফাই, তাহলে এল হচ্ছে 2πr/360 ডিগ্রি ইন্টু ফাই। ইউনিটারি মেথড, ঐকিক নিয়ম। ফাই 360 ডিগ্রি হলে 2πr হয়, 1 ডিগ্রি হলে 2πr/360 ডিগ্রি হয়, ফাই হলে 2πr/360 ডিগ্রি ইন্টু ফাই হয়। ঠিক আছে, ইউনিটারি মেথড। তাহলে এলের এই লেন্থটা কত? এলের লেন্থটা হচ্ছে 2πr/360 ডিগ্রি ইন্টু ফাই, অবশ্যই ফাই রেডিয়ানে কিন্তু। তাহলে ইন্টিগ্রেশন ডিএল সেটা তাহলে 2πr/360 ডিগ্রি 2π বসালাম ইন্টু ফাই, তাহলে 2π ক্যান্সেলস আউট, তাহলে আর ফাই। তাহলে আমার এক্সপ্রেশনটা কি দাঁড়ালো? μ0I/4πr স্কোয়ার ইন্টু আর ফাই। তাহলে একটা আর কেটে গেল, তাহলে μ0I/4πr ইন্টু ফাই। এবার একটা জিনিস খেয়াল করো, আমি যেটা বললাম প্রথমেই, ফাই যখন এটা গোটাটা একটা সার্কুলার লুপ তখন ফাইয়ের ভ্যালু 360 ডিগ্রি, তাহলে ফাইয়ের ভ্যালু 360 ডিগ্রি মানে 2π। তাহলে এখানে ফাইয়ের ভ্যালু যদি 2π বসাও, এই 2π আর এই 4π কেটে গিয়ে তলায় 2 পড়ে থাকবে, তাহলে এক্সপ্রেশনটা হবে μ0I/2r। দেখো এখানে μ0I/2r, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য লুপ। তাহলে হিসেব মিলে গেছে। বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। স্যার বুঝতে পেরেছি। বেশ, আচ্ছা আজকে এই অবধি থাকবে। অ্যাম্পিয়ার সার্কিটাল ল একটা নতুন জিনিস, মানে এর অ্যাম্পিয়ার সার্কিটাল ল ধরলে আবার অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের আবার অনেক অ্যাপ্লিকেশানস আছে, সেগুলো সময় লাগবে, কারণ শেষ না করলে আধা ঘাঁচা ছাড়তে হবে তখন। আজকে এই অবধি রাখবো? বেশ, থাক স্যার। হ্যাঁ স্যার, এখানে অব্দি থাক। ঠিক আছে, তোমরা ওই অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের আগে অবধি বইতে যতটা আছে সেই জায়গাটুকু পড়ে নিও, আমি এটা পাঠিয়ে দিচ্ছি। বেশ।